রেডি করছো মানে স্কুলটা পিএইচে থাকার কারণ আমি যতটুকু আমার মনে হয় মিরাজদার যারা ছিল, জি মিরাজদার তো বেশি হিন্দু ছিল, চৌধুরীর মধ্যে তারা ছিল আমাদের গ্রামে। তারা আমাদের যে সাধারণ মানুষ ছিল কৃষি কাজ টাজ করতো অনেকে, দেখা গেছে বিকাল বেলা বা সকালবেলা যখন বিকাল বেলা কামটাম ফেরা গিয়া চৌধুরী বাড়ির যাইয়া মিরাজদারের বাড়ি যেত, খাজনা টাজনা বুঝাইতো বা গিয়া তামুক টামুক খাইতো, ফিস দিয়া পানি ফেলে উক্কা ফালাইয়া উক্কার পানি ফালাইয়া শব্দ যেমন না হয়, চৌধুরী যেমন আওয়াজ না হয় বারে গিয়া খাইতো। তো বলা মানে তৈল স্কুল টিস্কুল দিলে তোর ফোলা কিতা করে রে, কয় স্কুলে ভর্তি হয়েছে, কয় স্কুল দিয়ে যাচ্ছ তুই বুড়া মানুষ, তুই বন্ধ কাম করবি আর ফোলার স্কুলে দিছ, স্কুল দিয়ে কিন্তু জমিদার বানাইবি, জজ ব্যারিস্টার বানাইবে, ইতা বলে কইতো। যারা চৌধুরী বাড়িতে হ্যাঁ গেলে কইতো কামও দে, তুই অন কত একটু বয়স হয়েছে আরাম টারাম করে ইয়ে কর, হ্যাঁ ফুলা বিয়া টিয়া করা, বউ আন আরাম সারাম। এই ধরনের আমরা শুনছি আর কি, এই কারণে মানুষ এত পড়ালেখার দিক দিয়ে অনেকে এই ধরনের দেখতো না, যারা যারা নাকি এগুলা পড়ালেখা করাচ্ছে। মূলত যে বিষয় আমাদের যে প্রথম যে এপিসোডটা যখন করি, আমাদের গ্রামে যে বর্তমানে মুরব্বী যে ওইখানটা যদি বইয়ের যে ছেলে ওসিল যেমন ওনার সাক্ষাৎকার দিয়ে আমাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছিল। তাই আমি ওনাকে এই প্রশ্নটা করছিলাম, এবং উনি আমাকে যেটা বলছিল যে ওই সময়ে এই গ্রামের মধ্যে হিন্দু সম্প্রদায়ের বিশেষ করে চৌধুরী বাড়ির যে আধিপত্য বিস্তার ছিল, আমাদেরকে তারা হিংসা করত এবং শিক্ষা ক্ষেত্রে স্কুলে আমাদেরকে পড়ার সুযোগ দেয় না। এইরকম বলছে যে কি মানে কৃষকের ছেলে আবার লেখাপড়া করতো, এই ধরনের বলছে। তো এই মানে এটা ছিল মানে হিন্দু পাড়ার মানে চৌধুরীদের প্রতি। 1865 সালে স্কুলটা স্থাপিত হয়েছে এই চৌধুরী বাড়ির মাধ্যমে, স্কুলটা এখানে আসছিল, মানে এদের ওই সময় ছিল। এবং পাটলি গ্রামের মধ্যে সবচেয়ে উচ্চ শিক্ষিত আমরা যে দেখছি রেলওয়ে সহ বিভিন্ন সরকারি উচ্চ দপ্তরে এই চৌধুরী বাড়ির সন্তানরা লেখাপড়া করছে, আর মানে চাকরি টাকরি করছে, অনার্স মাস্টার্স নাই ওই সময়। কিন্তু আমার প্রশ্ন হলো যে 1865 সালে যদি স্থাপিত হওয়ার পরে আমাদের 1952 বা 47-এর যে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পরে বা ভারতীয় উপমহাদেশ ভাগ হওয়ার পরে অনেকেই তো হিন্দুরা এই দেশ ছেড়ে চলে গেছে, কিন্তু এর পরেও আমাদের হিস্ট্রিতে আমরা দেখতে পাচ্ছি যে এই গ্রামের 3টি পরিবার, একটা ছিল চৌধুরী বাড়ি, উকিল বাড়ি এবং চকদার বাড়ি। এই 3 পরিবারের মধ্যে শিক্ষার মোটামুটি আলো আসিল। তো আমার কাছে হিন্দু সম্প্রদায়রা ওইখানে চলে গেলেন, ভাবলাম তারা ভারতে চলে গেলেন, কিন্তু যারা উকিল বাড়ি এবং চকদার বাড়ি, যেটা বলে আব্দুল হাই সাহেব মানে ছিলেন সিনিয়র উকিল না শুধু, উনি সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন, সিলেট আইনজীবী সমিতির সভাপতি ছিলেন, এরকম অনেকেই ছিলেন। মানে চকদার বাড়িতে একজন এএসপি ছিলেন, সার্কেলের এসপি, অনেক মোটামুটি শিক্ষিত যারা ছিলেন, এরা কি বর্তমান সময়ে যেরকম আমার ভাই বা যারা ছোটখাটো মনে একটা মাদ্রাসা করে, স্কুল করে, ফুলাবান্তের লেখাপড়ার জন্য আগ্রহী করে, ওই সময়ের মধ্যে যারা শিক্ষিত আছে এরা কি চায় নাই এই সমাজের মানুষ শিক্ষিত হোক, নাকি তাদেরকে কেউ উৎসাহ দেয় নাই, বা এই ধরনের তারা চেষ্টা করে নাই, মানে কেউ চেষ্টা করে যে গ্রামের সন্তান না। তুমি তোমার একটা জিনিস বলি, এই যে কেমন মন মানসিকতার দরকার, মন মানসিকতা থাকতে হবে। কালকে যে আমরা মাধবপুরতে আসছি, দনকুড়ার থেকে যে রাস্তাটা দিয়ে আমরা আসছি জাউরা দিয়ে ঢুকছি, তখনকার আমাদের চেয়ারম্যান ছিল মামুন, মামুন সাহেব দনকুড়ার। উনি দনকুড়ার থেকে রাস্তাটা পাটলি সংযুক্ত করার চেষ্টা করছে, উনি মিটিং টিটিং অনেকবার আমরা নিয়ে বসছি, কিন্তু উনি দনকুড়ার থেকে দনকুড়া সীমানা পর্যন্ত রাস্তাটা আনছেও। কিন্তু আমাদের আব্দুল্লাহ সাহেবের ছেলে আব্দুল্লাহ কয়েসের কারণে আমাদের আমাদের রাস্তাটা পাটলি গ্রামে ঢুকবার পারে নাই। ওনাদের জমিটা আমার পড়তে বাধা দিচ্ছে, মানে আমার জমি আমি দিতাম না, দেন রাস্তা তো তৈলে তুমি পুরান ইতিহাস কেন করবা, বর্তমান ইতিহাস দেখো বর্তমান। বিশেষ করে মনে করেন শিক্ষার ক্ষেত্রে বলছি, আমাদের গ্রাম কিন্তু শিক্ষার ক্ষেত্রে বর্তমানে আগাইতেছে, কিন্তু 1865 সালে স্কুল থাকার পরেও অন্যান্য অঞ্চল যেভাবে শিক্ষা আগাইছে হিসাব মতে পাটলি গ্রাম মাধবপুর পর্যন্ত 1 নম্বর শিক্ষা। আর এখন যে রাস্তাটা জাউরা দিয়ে আমরা পাটলি পর্যন্ত আসছি, এটা ডাক্তার আবু সুফিয়ান, চাইছে গুনিক থেকে রাস্তাটা এদিকে আনা পর্যন্ত, এদিক দিয়ে আনা পর্যন্ত অনেক চেষ্টা করছে, আমরা কিছু ওনার সাথে সহায়তা করছি, টাকা পয়সা দিয়ে শ্রম দিয়ে কাটতে আনছি। এই রাস্তাটা যেটা জন্ম, এটা আবু সুফিয়ানের উদ্যোগ। আচ্ছা, শেষ পর্যন্ত এটা সাকসেসফুল হইতে না পারার পরে
উনি করছে ওই দিক দিয়ে যাওরা দিয়া এই রাস্তাটা আনছে হোসেন উদ্যোগ নিছে, কিন্তু এই রাস্তাটা তো এই আমাদের উকিল বাড়ির তারা কয়েস মিয়া তারা বুক করতেছে না, অবশ্যই সবাই সারা দেশের মানুষ উপকৃত এবং বুক করতেছে। গ্রামের মধ্যে কাকা আপনি মুরব্বী হিসেবে একটা কথা আমাদের বর্তমান প্রজন্মের উদ্দেশ্যে বলতেছি, যেটা আমাদের ইতিহাস থেকে শিক্ষণীয়। এই গ্রাম জন্মর পরে ইতিহাস থেকে যারা এই গ্রামের উচ্চ শিক্ষিত মানুষ ছিলেন, সমাজের ভালো ভালো অবস্থানে ছিলেন, যারা সমাজের জন্য অনেক কিছু করতে পারতেন, অনেকেই এরকম করেন নাই। কিন্তু আমাদের ডাক্তার আবু সুফিয়ান চাচা, ওনার ডাক্তার আবু সুফিয়ান সম্পর্কে বলে নেই, উনি হচ্ছে হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ছিলেন, বর্তমানে অবসরে আছেন। আমাদের পাটুলি গ্রামের কৃতি সন্তান উনি। এই উনার নিজের চেষ্টা এবং আন্তরিকতায় জন্মভূমির জন্য উনি কিছু করতে চান। ওই চেষ্টা থেকে এই আমাদের গ্রামটা বুল্লা ইউনিয়নের মধ্যে সবচেয়ে অবহেলিত এবং যোগাযোগ বঞ্চিত এবং শিক্ষা বঞ্চিত ছিল। এবং যোগাযোগের ক্ষেত্রে অবদানের জন্য পাটুলি থেকে গুনিয়া সংযোগ রাস্তার করলেন চেষ্টা। তারপরে জাউরা থেকে হইয়া আমাদের পাটলি পর্যন্ত পিচ ডালা রাস্তা এবং 2-3টা ব্রিজ যেইভাবে উনি চাচা করলেন। কিন্তু জাতি হিসেবে আমাদের অকৃতজ্ঞ কেন বলা হয়? আমি বলছি, যারা সমাজের জন্য কাজ করে এদেরকে সমাজের মানুষকে কেন উৎসাহ দেয় না? এদেরকে কেন মানে উৎসাহ দিলে সমাজের আরো সম্মানিত মানুষ যাদের যোগ্যতা আছে এরা সমাজ নিয়ে ভাববে। কিন্তু ডাক্তার আবু সুফিয়ান চাচা যে এত কিছু করলেন, আচ্ছা গ্রামের আমরা সুবিধা বুক করতেছি, উকিল বাড়ি বুক করতেছে, প্রত্যেকে বুক করতেছে, কিন্তু দেখা যায় দিন শেষে এখনো ডাক্তার আবু সুফিয়ান কাকার এই অবদান এই গ্রামে অনেক মানুষ আছে যারা স্বীকার করতে রাজি না। কিন্তু আমরা জাতি হিসেবে যদি কোনো যোগ্য লোকের এই দেশের জন্ম হয়, আর এই জন্মভূমির মানুষ যদি যোগ্য লোককে মূল্যায়ন না করে, এই যে কোনো ভূমিতে আল্লাহ ওই জায়গাতে যোগ্য লোকের মানে পয়দাই করেন। সেই ক্ষেত্রে ইতিহাস শিক্ষা নিয়ে আমরা মনে রাখতে হবে, গ্রাম এবং দেশের জন্য যারাই করার চেষ্টা করেন তাদের প্রতি কৃতজ্ঞতা এবং তাদেরকে উৎসাহ দিলে সমাজ এবং জাতিতে যারা পরবর্তী নেতৃত্বে আসবে এরা সমাজের জন্য ভালো কিছু করার চেষ্টা করবে বলে আমি মনে করি। আমার একটা বিষয় রয়েছে আমাদের যে আপনি সংক্ষিপ্ত যেহেতু আমাদের পাটুলি গ্রামের ইতিহাস ঐতিহ্যের ক্ষেত্রে আপনার যে আমাদের আব্দুর রূপ দাদা, এখন আমি জানতে চাইতেছি যখন আব্দুর রূপ দাদা যখন এই গ্রামে নেতৃত্ব দেন বা করেন, তখন এই গ্রামের আব্দুর চাচার সাথে এই সালিশ ব্যবস্থাতে যারা বিচার কার্য করত, সমাজ পরিচালনা করতো, ওই রকম কে কে ছিলেন আপনি কি মনে আছে? হ্যাঁ, আমি তো ছোট, আমার বাসাতে আব্দুল কাইম সর্দার, আব্দুল কালাম সর্দার আমার বাবার সাথে আচার বিচার যেত, আমার খুব ঘনিষ্ঠ ছিল। এহমদ মিয়া সর্দার, এহমদ মিয়া সর্দার, বলতে আমাদের সাদুল সাদুল চাচা, তারপরে আমার আমাদের আজকির চাচা ওই উসমানের বাপ, উনি আব্বার সাথে সকালে একবার রাত্রে একবার, সকালবেলা আইছে চা খাইছে, খাইয়া এত গপ করতে করতে দিনের 10টা, আর আজকের চাচা গেছে না। আর আবার সন্ধ্যাটা খাইয়া আইছে, আর এই গপ করতে 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 রাত 12টা 1টা, এবার ফকিরের গান বাজনা এরম না। তারপরে রফিজউদ্দিন চাচা, রফিজউদ্দিন দাদার সাথে কি আব্দুর দাদারা যখন নেতৃত্ব দিতেন তখন উনি একটু বয়স কম ছিল, কিন্তু তাদের দাদার বয়স ছিল বেশি। হ্যাঁ, রফিজউদ্দিন চাচা আমরা এই এক মেম্বারে কয়েকবার করাইছি। আর দাদার সাথে যার নেতৃত্ব, তারপরে ওই নফলুদ্দিন ভাইয়ের বাপ আব্দুর রশিদ, আমরা তালুই লাগে, উনি আবার এই আফসরুদ্দিন ভাই শ্বশুর হিসেবে আমরা তালুই লাগে। উনি করতো এই সর্দারি মেয়েদের, উনি আবার সবচেয়ে প্রবীণা ছিল। এই সমস্ত আমাদের যে ইব্রাহিম মুন্সি ছিল, ইব্রাহিম মুন্সি সর্দারি কথা, উনি আবার অবস্থা ভালো ছিল, আমাদের সাথে খুব মিল আছিল, আত্মীয়তার কয়েকটা লিস আছিল, সর্দারি যদি করতো না, কিন্তু ওনার অবস্থা মূল নেতৃত্বটা মনে কর প্রত্যেকটা। আবার ওই এন্তাজুদ্দি বুই আছে না, এন্তাজুদ্দি বুইয়া সর্দারি যেত। এমনি মূল নেতৃত্ব গিয়েছিলেন আব্দুর দাদাই। হ্যাঁ, এই যে উনি বিভিন্ন মায়াদেরকে নিয়ে সমাজ পরিচালনা। আজকের চাচা আব্দুর ভুইয়া, আব্দুল কাইম সর্দার, রফিজউদ্দিন চাচা, আর ওই যে আমাদের আব্দুল জব্বার দাদার আব্বার নাম যে গোলাম নাকি সৈয়দ আলী, উনি তো সর্দারি জব্বর দাদা কি আমরা জব্বর মিয়া সর্দারি মধ্যে সর্দারি করতো, মেম্বারি করছে উনি একবার না 2বার। জব্বর ভাই 2 টার্ম না 3 টার্ম মেম্বার
ফেল করছিলেন মন একবার না দুইবার আছে, দুইবার আছে। হ্যাঁ দুইবার ভাই। ওই মানে ওই সময়ে যে সমাজ ব্যবস্থাটা ছিলেন। শোনো একটা কথা বলি, একটা শর্ট জিনিস। এই যে আব্দুল হাই সাহেব আছে না, জি। অ্যাডভোকেট এত বড়, উনি তো আমার বাপের ঘনিষ্ঠ। হুয়াতো মামতুই ভাই। জি মতো। ওনার সাথে মামলা ছিল, আচ্ছা মামলা ছিল ওই যে বহিষ্কার ক্ষেত লইয়া, তারপর দেয়া ওইটা লইয়া বিভিন্ন উনির সাথে উনি দাঁড়াইছে ইয়ত এই মেম্বারি, পার্লামেন্টের মেম্বারি। এটা ওনার বিপরীতে আব্দুর রব্বুইও দাঁড়াইছে, মানে তাদের হয়তো মানে কন্টেস্ট করছে। তো আব্দুর রব্বুইয়া সিলেট মামলা পাইতে যাইতো, আচ্ছা আর উনি ছিল সিলেট ভালো উকিল, বড় উকিল। যাইয়া সাইরা উনি যাইয়া আব্দুল হাই সাহেবের বাসাতে থাকতো, মামলা করতো। হ্যাঁ দুজনে মামলা। কোন সময় আইস খাইছত নি, খাইছি। তো খাই আবার আবার দেখা যায় মামলা টামলা পাইয়া আইতে সময় আব্দুল্লাহ সাহেবের বহুত থেকে তখনকার আমলে গাড়ি ভাড়া টাড়ি ভাড়া লইতো। হ্যাঁ 300 টাকা লোক 500 টাকা লোক এই লইতো। ওই ওনার এই বড় মেয়ের নাম জানি কি তাদের পুতুল না কি নাম জানি, আব্দুল বাবিতে লইয়া যাইছে, লইতো গাড়ি ভাড়া আনতো, মামলা টামলা পাই। তা আবার একদিনে আমার আব্বা কইলো, কয় এই বসকা ক্ষেত্রে রায়টা যে সময় পাইছে, কয় তখন কইছে, কয় তো রায় তো ফাইলেছে, রায় দিলাইছে, তখন তো অত বড় উকিল, রায়টা তো আর কিছু করতে না, আদালতের রায়। তো ইয়ে কইতেছে উকিল সাহেব বলে কইছে, হাকিম সাহেব কইছে, কয় এর একটু শাসাই দিয়েন, আমার শাসাই দিয়ে তুমি বেতন নিস, আমার মান্তর ভাই। তো কইতেছে গায়ে মিয়া উকিল সাহেব আপনার কি হয়? তো আব্বা বলে কইছে আমার কিচ্ছু হয় না, হ্যাঁ কিচ্ছু হয় না। সে বলে কয় এই মেয়ে তুমি একটু দুষ্ট, এত বড় সম্মানিত লোক তোমার কইছে তোমার মামতর ভাই, আর তুমি আসলে তোমাকে শাস্তি দিব, শাস্তি দিব। আব্বা বলে ডরাই গেছে, বুঝলি? তো আইতে সময় আবার গাড়ি ভাড়া লই তো, তখনকার মানুষের মন মানসিক আমরা মতো অত হিংসুক ছিল না। আইলে যুগ জিজ্ঞাসা ঠিকই করতো, আদর করতো, সিলেটকে থাকতো, খাইতো। আচ্ছা একটু শেষ করুন। আর এখন যে মানুষ